আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? কেউ দেখে থাকলে একটু কমেন্ট করুন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা জয়েন করেছেন তারা একটু কমেন্ট করি। আমরা যারা জয়েন করেছি তারা একটু কমেন্ট করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, কেউ দেখতে পাচ্ছেন? যদি কেউ দেখতে পারেন তাহলে একটু কমেন্ট করুন প্লিজ। আপনাদের নিষ্ক্রিয় হয়ে থাকবেন না, যদি কেউ দেখতে পান প্লিজ একটু কমেন্ট করুন। নিষ্ক্রিয় হয়ে থাকবেন না প্লিজ, একটু কমেন্ট করি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু কমেন্ট করেন প্লিজ। নিষ্ক্রিয় হয়ে থাকবেন না। আমাদের আসলে ইয়াসিন দেখা যাচ্ছে স্যার, একজন কমেন্ট করেছেন, মাত্র 4 জন আমরা জয়েন করেছি। আর কিছু জয়েন করার জন্য আমরা অপেক্ষা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই একটু কমেন্ট করুন এবং একটু জয়েন করুন। ইয়াসিন কমেন্ট করেছেন, শোনা যাচ্ছে। ইয়াসিন ছাড়া কি আর কেউ নেই? 5 জন। ইয়াসিন আছেন, আর কেউ কি আছেন? যদি থাকেন একটু কমেন্ট করেন প্লিজ। রোজি রোজি এস এ সুমি, এস এস জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 6 জন জয়েন করেছি। এস জান্নাত, রোজি ইসলাম বলছেন ক্লিয়ার স্যার। বাংলা বৃত্তি বলছে স্যার আছি। ওকে, ঠিক আছে, 7 জন মতো আছে। 7 জন নিয়ে আমরা ক্লাস করি। অনুসর্গ আমরা খুব দ্রুত পড়ার চেষ্টা করব। তো এই যে অনুসর্গটা আছে, এই অনুসর্গের অবশ্য আরও নাম আছে। অনুসর্গে পরসর্গ বলা হয়, কর্মপ্রবচনীয় বলা হয়। কর্মপ্রবচনীয়। আচ্ছা, আর একটু করে লিখে দিই। এখানে উপসর্গকে পরসর্গ বলা হয়। পরসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। ওকে, এখন উপসর্গ কি জিনিস? উপসর্গ হচ্ছে, ধরেন আপনাকে আমি দিলাম একটা ফুল দিয়েছি, 2টা ফুল দিয়েছি, 3টা ফুল দিয়েছি, 4টা ফুল দিয়েছি। বললাম যে আপনি ফুলগুলো দিয়ে মালা গাঁথেন। তাহলে মালা গাঁথার জন্য আপনার যে অপরিহার্য উপাদান সেটি হচ্ছে সুতা। সুতা যদি আপনি না থাকেন তাহলে সুতা দিয়ে
ছাড়া কিন্তু আপনি মালা গাঁথতে পারবেন না। হয়তো আপনার সুই দরকার পড়ে, সুই না থাকলে অনেক সময় সুতা মালা এর মধ্যে কি বলে পেঁচিয়ে কিংবা বেঁধে কিন্তু আপনি মালা গাঁথতে পারবেন, কিন্তু আপনি সুতা না হলে হবে না, সুই না হলে হবে। তো সুতা যে কাজটি করছে, যে সুতা দিয়ে আপনি মালা গাঁথেন, ঠিক তেমনি একটা ফুলের সাথে আরেকটা ফুলের যে আপনি সমন্বয় করছেন, সম্পর্ক তৈরি করছেন, রিলেশন তৈরি করছেন। তো উপসর্গের কাজ অনুসর্গের কাজ হচ্ছে রিলেশন তৈরি করা, একটা শব্দের সঙ্গে একটা শব্দের, অথবা একটা পদের সঙ্গে আরেকটা পদের, কিংবা একটা বাক্যাংশের সাথে আরেকটা বাক্যাংশের, অর্থাৎ বাক্যের অর্থ প্রকাশ করতে তারা সাহায্য করে। অর্থাৎ একটা পদের সঙ্গে আরেকটা পদের, কিংবা একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের, বাক্যাংশের সাথে একটা বাক্যাংশের, বা একটা পদবন্ধুর সাথে একটা পদবন্ধুর, মানে ক্লজের কথা বলছি, এটার মধ্যে দুইটার মধ্যে একটা রিলেশন তৈরি করে অর্থ প্রকাশে সহায়তা করে, একটা বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। উদাহরণ দিচ্ছি, ধরেন আমি বললাম তোমার মরতে পারি, আমি বললাম তোমার মরতে পারি, এটা কিন্তু এই তোমার মরতে পারি, তাহলে মরতে পারি এইটা হচ্ছে একটা অংশ, আবার তোমার একটা অংশ। দেখেন তোমার মরতে পারি কিন্তু বাক্যটা হয়নি বা মিনিংফুল হচ্ছে না। এখন এই তোমার সাথে মরতে পারার যে সম্পর্কটা আসলে কি, এইটা একটা রিলেশন তৈরি করবে, একটা ব্রিজ তৈরি করবে হচ্ছে তোমার সাথে মরতে পারি, মানে তুমি যদি মরো তাহলে আমি মরতে পারি, তোমার সাথে মরতে পারি, তোমার পরে মরতে পারি, তোমার জন্য মরতে পারি, তোমার সহিত মরতে পারি, তোমার আগে মরতে পারি, তোমার জন্য বলেছি না, তোমার তোমার উপরে মরতে পারি, তোমার নিচে মরতে পারি, তোমার দিকে মরতে পারি, তোমার কর্তৃক মরতে পারি, তুমি ছাড়া মরতে পারি, তোমার পানে মরতে পারি, তোমার পাশে মরতে পারি, তোমার সামনে মরতে পারি, তোমার মাঝে মরতে পারি। দেখেন এই যে এই মাঝখানে আমি সাথে, জন্য, মাঝে, এই যে বিভিন্ন শব্দগুলো হচ্ছে প্রয়োগ করছি, যেগুলো আসলে নিজস্ব ওই রকম কোনো অর্থ নেই। আমি যদি বলি যে আগে, জন্য, এগুলো আসলে জন্য মানে কি, জন্য অর্থটা কি, তখন কিন্তু আপনি এক্স্যাক্টলি এগুলোর অর্থ কিন্তু বলতে পারবেন না, কারণ জন্যের অর্থ আপনি জানেন। তাহলে এগুলোকে, এই উপসর্গ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অব্যয় জাতীয় শব্দাংশ। কী জাতীয়? অব্যয়। অর্থাৎ উপসর্গগুলো হচ্ছে ফিক্সড, এগুলো কোনো পরিবর্তন নেই। লিঙ্গভেদে, কালভেদে, তারপর হচ্ছে বচনভেদে, কোনো ভেদেই অনুসর্গগুলো পরিবর্তন নেই। অর্থাৎ আমার একটা পদের সাথে অন্য একটা পদের কানেকশন তৈরি করে বাক্যের অর্থ প্রকাশ করতে যেই সব অব্যয়সূচক শব্দাংশ বাক্যে ব্যবহৃত হয়, ওই সব শব্দাংশকে আমরা কী বলছি? অনুসর্গ। ঠিক আছে? তাহলে জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে দিলাম যে এইখানে আমি যে তোমার মরতে পারে এর সাথে, যে আমি তোমার সাথে, তোমার পরে, তোমার জন্য, তোমার সহিত, তোমার নিমিত্তে, এরকম যে আমি যেগুলো দিচ্ছি, তোমার কাছে, তোমার ছাড়ে, তোমার তোরে, তোমার পানে, তোমার পাশে, তোমার ভিতরে, তোমার সামনে, তোমার, এরকম দেখে না, তোমার অভিমুখে, তোমার উপরে, তোমার নিচে, তোমার দিকে, দেখেন সব কিন্তু অর্থ হচ্ছে। মানে এই যে মাঝখানে যে আমি আমাকে একটা, মানে অর্থাৎ এই তোমার এবং মরতে পারি, এইটার একটা ব্রিজ তৈরি করে দিয়েছে, যে ওয়ার্ডটা, যেটা আসলে নিজস্ব কোনো ওইরকম কোনো অর্থ নেই, যেটার হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, অর্থাৎ এগুলোর কোনো পরিবর্তন নেই। বচনভেদে, লিঙ্গভেদে, কালভেদে কোনো ভেদে কখনো পরিবর্তন নেই। এগুলোকে আমরা বলছি অনুসর্গ বলছি। ঠিক আছে? অনুসর্গ একটা ফিক্সড একটা ব্যাপার। তো এখন আমরা তাহলে অনুসর্গ ব্যাপারটা আমরা বুঝলাম। এবার এসে অনুসর্গকে ব্যুৎপত্তিগতভাবে, অর্থাৎ ব্যাকরণগতভাবে আমরা আসলে কয় ভাগে ভাগ করতে পারি, এটা আমরা একটু দেখব। ব্যুৎপত্তির অনুসর্গ দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যুৎপত্তি, মানে যখনই ব্যুৎপত্তি কথাটা থাকবে তখনই আপনার মাথার মধ্যে থাকবে যে ব্যাকরণিক। ব্যুৎপত্তি মানে হচ্ছে ব্যাকরণিকভাবে, অর্থাৎ ব্যাকরণগতভাবে যে বিশ্লেষণ, এটাকে ব্যুৎপত্তি বলছি। ব্যাকরণগত যে বিশ্লেষণ, এটা হচ্ছে ব্যুৎপত্তি বলছি। তো সেই ব্যুৎপত্তি অনুসারে হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে নাম বিশেষ্য। কি বিশেষ্য? নাম বিশেষ্য, মানে যেগুলো হচ্ছে নাম শব্দ, সেগুলো নাম জাতীয় যে শব্দগুলো উপসর্গ হিসেবে অনুসর্গ হিসেবে কাজ করে, তাকে আমরা বলছি নাম অনুসর্গ। তো এই নাম অনুসর্গকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত অনুসর্গ। দেখেন এখান থেকে যেগুলো আসছে, যে অপেক্ষা, অভিমুখে, উপরে, কর্তৃক, জন্য, দিকে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো নাম থেকে বোঝা যাচ্ছে এগুলো একটা আপনার
সংস্কৃত, যেমন মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ অভিমুখে যাত্রা করছে। আপনি যে অভিমুখ কথাটা যদি আপনি মুছে ফেলেন তাহলে দেখেন অর্থটা হচ্ছে না। তাহলে মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ ঢাকা ছেড়েছে, এই যে ঢাকা ছেড়েছে এই অংশটুকুর সাথে এই অংশটা একটা ব্রিজ দরকার, সেই ব্রিজটা হচ্ছে অভিমুখে। অভিমুখ মানে কি? দিকে। ওকে, মাথার উপরে নীল আকাশ, আমি যদি এটুকু মুছে ফেলি তাহলে কি হয়? মাথার নীল আকাশ হয় না, হ্যাঁ? তো মাথার নিচে নীল আকাশ, মাথার উপরে নীল আকাশ, এরকম যদি কিছু একটা বলি তাহলে কিন্তু এটা মিনিং বা বাক্যটা অর্থ প্রকাশে সহায়তা করবে। তো এটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ভাষা থেকে যে অনুসর্গগুলো সরাসরি বাংলা ভাষায় চলে আসছে তাকে আমরা বলছি সংস্কৃত অনুসর্গ। আর সংস্কৃত থেকে যে অনুসর্গগুলো পরিবর্তিত হয়ে আসছে তাকে আমরা বলছি তদ্ভব বা বিবর্তিত অনুসর্গ। তো সেই বিবর্তিত অনুসর্গ কী কী? আগে, কাছে, ছাড়া, তরে, পানে, পাশে, বই, ভেতর, মাঝে, সামনে, এগুলো। আপনাকে হয়তো বলবে না যে আসলে কোনটা তদ্ভব অনুসর্গ বা কোনটা তৎসম অনুসর্গ, এটা হয়তো আপনাকে জিজ্ঞেস করবে না, কিন্তু আপনাকে এভাবে হয়তো দাগ দিয়ে দিবে যে মাথার উপরে নীল আকাশ, এখানে উপরেরটাকে কি বলা হচ্ছে। তোমার জন্য মরতে পারে, এখানে জন্যটাকে কি বলছে। তোমার সাথে যেতে পারে, এখানে সাথেটাকে কি বলা হচ্ছে। তোমার নিমিত্ত তোমার নিমিত্ত যেতে পারি, মানে তোমার জন্য যেতে পারি, হ্যাঁ, তোমার অভিমুখে যেতে পারি। তাহলে এই যে অভিমুখে, জন্য, নিমিত্ত, তারপরে সাথে, সহিত, সঙ্গে, সামনে, পেছনে, পাশে, বই, ভেতরে। মিথ্যা বই সত্য বলবো না, মানে বই মানে কি? মিথ্যা ছাড়া, মিথ্যা বিনে সত্য বলবো না, আচ্ছা, সত্য বই মিথ্যা বলিব না। ওকে, এরকম। তাহলে তদ্ভব আরেকটা আমাদেরকে দেখছি, সেটা হচ্ছে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তোমাকে ছাড়া বাঁচবো না, তার সাথে আর কথা বলো না, আমি তোমার পাশে আছি, সব ফেলে তোমার কাছে এসেছি। একটু রোমান্টিক উদাহরণগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তারপর আমরা দেখছি ফার্সি অনুসর্গ। তাহলে আমরা ব্যুৎপত্তিগতভাবে অর্থ আমরা প্রথমে দেখলাম যে ব্যুৎপত্তি অর্থাৎ ব্যাকরণগতভাবে বিশ্লেষণ করলে যে একটা হচ্ছে বিশেষ্য অনুসর্গ, অর্থাৎ নামবাচক শব্দ। অর্থাৎ নামবাচক শব্দকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত থেকে যে অনুসর্গ সরাসরি চলে আসছে তাকে সংস্কৃত অনুসর্গ বলছি। আবার আরেকটা বলছি বিবর্তিত বা তদ্ভব, অর্থাৎ সংস্কৃত থেকে বিবর্তিত হয়ে যেগুলো আসছে তাকে আমরা বলছি বিবর্তিত বা তদ্ভব। আরেকটা বলছি একেবারে বিদেশি না বলে সরাসরি ফার্সি বলছি। কেন বলছি? কারণ ফার্সি ছাড়া অন্যান্য অনুসর্গ বাংলায় ব্যবহৃত হয় না। এবং একটা মজার একটা ব্যাপার, ফার্সি অনুসর্গগুলো হচ্ছে একটা বাদ দিয়ে সবগুলো হচ্ছে ব দিয়ে শুরু হয়েছে। কী দিয়ে শুরু হচ্ছে? ব। দেখেন এইখানে কি আছে? বদলে, বনাম, বাদে, বাবদ, বরাবর। এখন আপনার পরীক্ষা যেটা আসবে, নিচের কোনটি ফার্সি অনুসর্গ? কী আসবে? নিচের কোনটি ফার্সি অনুসর্গ? যেহেতু সংখ্যায় খুব কম, এই জন্য নিচের কোনটি ফার্সি অনুসর্গ, এই প্রশ্নটি আপনার আসবে। তা এই প্রশ্ন যদি আসে তাহলে আপনি কি উত্তর করবেন? আপনার মনে রাখতে হবে এই যে বনাম, বাদে, বাবদ, বরাবর, এই কটা হচ্ছে ফার্সি অনুসর্গ। ব্যতিক্রম একটা হচ্ছে দরুন। এই দেখেন দারুণ বানানে মূর্ধন্য, কিন্তু দরুন বানানে হচ্ছে দন্তন্য। কারণ দরুন হচ্ছে একটা ফার্সি অনুসর্গ। বৃষ্টির দরুন খেলা পণ্ড হয়েছে। দরুন মানে কি? কারণে। দরুন মানে কারণে বা জন্যে, না, ঠিক কারণে আর কি। বৃষ্টির কারণে খেলা কি হয়েছে? পণ্ড হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখলাম যে আমরা অনুসর্গকে দুইটা ভাগে ভাগ করতে পেরেছি। মানে একটা হচ্ছে কি বলে বিশেষ্য অনুসর্গ। দেখেন বিশেষ্য যে ব্যুৎপত্তি অনুসারে একে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। এই দুই ভাগে মানে হচ্ছে একটা হচ্ছে বিশেষ্য, এক নাম্বার, দুই নাম্বার একটা হচ্ছে ক্রিয়া। কি? বিশেষ্য অনুসর্গ, আর একটা হচ্ছে ক্রিয়াবাচক অনুসর্গ। দেখেন আমরা যে বাক্য যখন পড়াইছিলাম তখন আমরা বলেছিলাম যে কি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। এই যে বলে, ওখানে ওই বলে, কিন্তু এই বলে মানে হচ্ছে কথা বলা না, ওই বলে দ্বারা হচ্ছে মা ছিল না সেজন্য, এখানে বলে মানে সেজন্য, মা ছিল না সেজন্য কেউ চুল বেঁধে দেয়নি। স্বাধীনতা, হে তুমি আসবে বলে, মানে তুমি আসবে সেজন্য বা সেই কারণে
সাকিনা বিবির কপাল ভাঙবো, তার মানে ওই বলে মানে হচ্ছে সেজন্য ছিল। তাহলে ওই বলে কথাটা আপনি আসলে কোথা থেকে পেয়েছিলেন? বল ক্রিয়া থেকে, বল ক্রিয়া থেকে, তাই না? বল ক্রিয়া মানে ধাতু থেকে, বল যোগ এ সমান কি বলে, এবং বলে নামে আমরা একটা ক্রিয়াও জানি, সে কথা বলে, তাই না? তো বলে নামে একটা কি আছে, ক্রিয়া আছে, কিন্তু ওইখানে কিন্তু সেই কথা বলা অর্থে ব্যবহৃত হয়নি, সেই বলে অর্থ ছিল জন্য বা সেজন্য। তাহলে আমরা ওই যে ব্যুৎপত্তি অনুযায়ী দুই ভাগে ভাগ করতে পারি ক্রিয়াকে, একটা হচ্ছে বিশেষ্য অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়া অনুসর্গ বা ক্রিয়াবাচক অনুসর্গ। আবার বিশেষ্য অনুসর্গে আবার আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তৎসম, আর হচ্ছে তদ্ভব, আর একটা হচ্ছে কি ফার্সি। কিন্তু আমার ক্রিয়াজাত যে অনুসর্গটা আছে সেই অনুসর্গ কিন্তু কোনো বিভাজন নেই। এই যে দেখেন, ভালো করে পড়াশোনা করা উচিত, এই যে ভালো করে পড়াশোনা করা উচিত, এই করে মানে আসলে ক্রিয়া না। মন দিয়ে, এই দিয়ে মানে হচ্ছে দেওয়া না, তুমি আছো বলেই আমার ভরসা, এই বলেই মানে হচ্ছে কিন্তু ক্রিয়া না, সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। হ্যাঁ, আপনি আপনি সাহায্য করেছেন বলে কাজটা হলোতে, এই টাইপের বলে দ্বারা যে ওয়ার্ড এগুলো থাকলে এটাতে কি হয়, এটা একটা জটিল বাক্য হয়। কি বাক্য হয়? জটিল বাক্য হয়। এটা আমি বাক্যের ক্লাসে আপনাদের কি করেছিলাম, পড়িয়েছিলাম। দেখেন, তার মানে এই বলে, বলে, বলেই, দিয়ে, করে, এগুলো সব হচ্ছে একটা ক্রিয়াবাচক শব্দ। কীবাচক শব্দ? ক্রিয়াবাচক শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। এইবার এতক্ষণ আমরা ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি মানে ব্যাকরণিক শ্রেণী, মনে রাখতে হবে। যখনই আপনার ব্যুৎপত্তি কথাটা আসবে, মানে যখনই আপনি আপনার কোনো ব্যাকরণের সামনে ব্যুৎপত্তি কথাটা আসবে, তখনই আপনি সেটা মাথায় রাখবেন যে ব্যাকরণিকভাবে, ব্যাকরণিক মানে গ্রামার্টিক্যালভাবে এটা বিশ্লেষণ করা হয়েছে। গ্রামার্টিক্যাল ইংলিশে বলে আমরা আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। গ্রামার্টিক্যাল ওয়েতে বিশ্লেষণ করা, অর্থাৎ ব্যাকরণগতভাবে বিশ্লেষণ করা। তো ব্যাকরণগতভাবে বিশ্লেষণ অনুযায়ী আমরা আসলে দুইভাবেই দেখেছিলাম, একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে ভাই ক্রিয়া। বিশেষ্যকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে আপনার সংস্কৃত বা আরেকটা ছিল তদ্ভব, আরেকটা হচ্ছে ফার্সি। ঠিক আছে, ফার্সিগুলো মনে রাখা খুব সহজ। দরুন ছাড়া বাকি যে বদলে, বরাবর, হ্যাঁ, এই কয়টা ছিল কি, ব দিয়ে, বাবদ, বদলে, হ্যাঁ, বরাবর, এগুলো কি দিয়ে, ব দিয়ে শুরু হয়েছিল। এইবার হচ্ছে গঠন ও সেই অনুসর্গে আমরা আসলে দুইভাবে ভাগ করতে পারি। এবার কিন্তু হচ্ছে গঠন কিভাবে গঠিত হয়েছে। একটা হচ্ছে বিভক্তিহীন অনুসর্গ। বিভক্তিহীন মানে যের মধ্যে কোনো বিভক্তি নাই, যেমন মানে বা শূন্য বিভক্তি, যেমন অপেক্ষা, অবধি, কর্তৃক, ছাড়া, দ্বারা, নাগাদ, পর্যন্ত, বিনা, ব্যতীত, মতো, এগুলোর মধ্যে একটার মধ্যে কিনা বিভক্তি নাই। কিন্তু আপনি যদি দেখেন যে কি বলে, আর এই যে ফার্সি অনুসর্গগুলো বিভক্তিহীন দেখেন, এই যে দরুন, বনাম, বরাবর, বাবদ, সব একটার মধ্যে কিন্তু বিভক্তি নাই। আর যেগুলোর মধ্যে বিভক্তি আছে দেখেন, এই যে আগে, আগযোগ এ, আগে, পরে, পরযোগ এ, পরে, কাছে, কাজযোগ এ, সবগুলোর মধ্যে কি আছে, একটা এ বিভক্তি আছে। দেখেন, এই যে আগে, পরে, কাছে, কারণে, দিকে, নিচে, পাশে, হ্যাঁ, তারপর হচ্ছে ভেতরে, মাঝে, মধ্যে, এরকম। পেয়েছেন? বুঝতে পেরেছেন? সরি, একটা ফোন রিসিভ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ম্যাম, বলেন। আচ্ছা ম্যাম, কয়টায়? আচ্ছা ঠিক আছে, কয়টায় জানি ক্লাসের তো আবার রুটিন চেঞ্জ হয়েছে, মানে সামান্য কিছু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি সম্ভবত, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, দুঃখিত, মানে আমার সিনিয়র ম্যাম ফোন করেছিলেন আগামীকাল ক্লাসের বিষয়ে। ম্যাম অসুস্থ, এর জন্য ওনার ক্লাসগুলো একটু নিতে হবে, এর জন্য। ওকে, তো সবগুলোর মধ্যে দেখেন একটা করে এ বিভক্তি আছে। কি বিভক্তি আছে? এ বিভক্তি আছে। ওকে, এই হলো আমাদের ব্যাপার। এখন দেখেন, অনুসর্গের সাথে আমাদের 9-10 পুরাতন ব্যাকরণ বইয়ে দেখবেন বিশেষণের অতিশায়ন নামে একটা কথা আছে। বিশেষণের অতিশায়ন, তো সেখানে দেখবেন দুইটার মধ্যে একেবারে মিল আছে। তাহলে এইখানে আমি একটা পার্থক্য দিয়েছি, দেখেন বিশেষণের সঙ্গে যখন তুলনা থাকবে না, এগুলো অনেকটা বিভক্তির মতো যখন ব্যবহৃত হবে, তখন সেগুলো হচ্ছে অনুসর্গ। দেখেন, যে তিল থেকে তিল হয়, আসমান থেকে বৃষ্টি পড়ে, ঋণ হতে মুক্ত হও। কিন্তু আপনাকে যখন বলা হবে, মানে যখন তুলনা থাকবে যে ঘোড়ার মানে গরুর থেকে ঘোড়া বলবান, এই যে যখন আপনার একটা তুলনাবাচক থাকবে,
তা কি, পদ্ম হতে গোলাপ বেশি সুন্দর। যখন আপনার এরকম একটা তুলনা থাকবে, কোন দেশেতে তরুণতা সকল দেশের চাইতে, যখন এই যে চাইতে যখন একটা তুলনা থাকবে, তখন সেই তুলনাগুলোকে আমরা কি বলতে পারবো, বিশেষণের অতিশায়ন বলতে পারবো। মনে রাখতে হবে যদি একটা তুলনা থাকে তখন সেখানে বিশেষণের অতিশায়ন বলবেন। এছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা কি হচ্ছে, অনুসর্গ হচ্ছে। জাস্ট সিম্পল একটা পার্থক্য মনে রাখবেন, কাজে লাগলে লাগতেও কখনো কখনো বা হতে পারে। ঠিক আছে, যদিও খুব বেশি একটা আসে না। আমরা এবারে আবেগ শব্দতে চলে যাব। আবেগ, আবেগ শব্দ কি? আচ্ছা, আরেকটা কথা এখানে মনে করি, এই যে আমরা অনুসর্গ যে পড়লাম, এই অনুসর্গ কিন্তু আমাদের কিসের অংশ? এই অনুসর্গ কিন্তু আমাদের ওই যে অব্যয় পড়েছিলাম না, অব্যয় প্রথমটার নাম ছিল সমুচ্চয় অব্যয়। কি ছিল? সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয়। তারপরেরটার নাম ছিল আমাদের অনন্যয় অব্যয়। কি ছিল? অনন্যয় অব্যয়। অনন্যয় অব্যয়। তারপরেরটার নাম ছিল আমাদের অনুসর্গ অব্যয়। কি অব্যয়? অনুসর্গ অব্যয়। তারপরটার নাম ছিল আমাদের অনুকার অব্যয়। কি অব্যয়? অনুকার অব্যয়। এখন অনুকার অব্যয়টা তো বাদ, কারণ এটা আমাদের শব্দদ্বীপের মধ্যে চলে গেছে। এখন আমরা তো অনুসর্গ কিন্তু মানে এই অনুসর্গকে আমরা কি বলবো? অব্যয় বলবো। কি বলবো? অব্যয় বলবো, কারণ এটা অব্যয়েরই একটি বিভাজন। ঠিক আছে, অব্যয়ের বিভাজন হচ্ছে সমুচ্চয় অব্যয়, অব্যয় বিভাজন হচ্ছে অনন্যয় অব্যয়, অব্যয়ের বিভাজন হচ্ছে অনুসর্গ অব্যয়। তাহলে অনুসর্গ অবশ্যই একটা অব্যয়। এখন আপনি অপশনই হয়তো আপনি পাইলেন না, মাথার উপরে আকাশ। আপনার অপশনে পুরাতন বই থেকে যদি প্রশ্ন করে মাথার উপরে আকাশ, অপশনে কিন্তু অনুসর্গ নাই, তখন অপশন আছে অব্যয়, তখন আপনি কি উত্তর করবেন? অব্যয় উত্তর করবেন। মনে রাখতে হবে একটা জিনিস, খুব মন দিয়ে শোনেন। আপনি এই যে উপসর্গ পড়ছেন, উপসর্গ, হ্যাঁ, উপসর্গ, অনুসর্গ, হ্যাঁ, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, হ্যাঁ, প্রত্যয়, মানে এই যে শব্দখণ্ড যেগুলো আছে, এগুলো সব কিন্তু একটা অব্যয় জাতীয় শব্দাংশ। কি জাতীয়? অব্যয় জাতীয়। এগুলো একটা অব্যয় কিন্তু মনে রাখতে হবে। তাহলে উপসর্গ, অনুসর্গ, প্রত্যয় হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। কেন বলছি? কারণ এগুলো কোনো চেঞ্জ নেই। কারণ অব্যয় শব্দের অর্থ কি? আমি বললাম অব্যয়। অ মানে না, ব্যয় মানে হচ্ছে পরিবর্তন। ব্যয় মানে কি? পরিবর্তন। তাহলে অব্যয় শব্দ হচ্ছে না পরিবর্তন, অর্থাৎ যে পদটার যে 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 পদটার আপনার, যে শব্দটার আপনার কালভেদে, বচনভেদে, লিঙ্গভেদে কোনো ভেদেই কোনো দিন পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলছি অব্যয়। তো প্রচলিত ব্যাকরণ অব্যয় বলছে, আর প্রমিত ব্যাকরণে সেই অব্যয়টাকে ভেঙে কি বানিয়েছে? সেই সমুচ্চয়ী অব্যয়টাকে নাম দিয়েছে হচ্ছে যোজক, অনন্য অব্যয়টাকে নাম দিয়েছে আবেগ শব্দ, আর অনুসর্গ অব্যয়ের নাম দিয়েছে অনুসর্গ। অর্থাৎ এই অনন্য অব্যয়কে আমরা বলছি আবেগ শব্দ। কি শব্দ? আবেগ শব্দ। তাহলে পরীক্ষায় যদি আবেগ শব্দ নাই, আছে অনন্য অব্যয়, তাহলে আপনি অবশ্যই অনন্য অব্যয় দেবেন। পরীক্ষার হলে আপনার হচ্ছে যোজক নাই, আছে হচ্ছে সমুচ্চয় অব্যয়, আপনি কি দিবেন? অব্যয় দিবেন। অথবা শুধু অব্যয় থাকলে আপনি কি দিবেন? অব্যয় দিবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে চলে যাচ্ছি আবেগ শব্দ। তাহলে আমরা যেটাকে আবেগ শব্দ বলছি আমাদের প্রচলিত ব্যাকরণে, সেটাকে কি বলা হচ্ছে? অনন্য অব্যয় বলা হচ্ছে। অনন্য অব্যয় বলা হচ্ছে কি? অনন্য অব্যয় বলা হচ্ছে। সুতরাং এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ অনন্য অব্যয় থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আপনারা এরকম মানে যেভাবে প্রশ্ন আসুক আপনি যেন পারেন, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো অনন্য অব্যয় কিংবা আবেগ শব্দের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা বাক্যে স্বাধীন হিসেবে বসে। স্বাধীন, এরা হচ্ছে স্বাধীন। এরা হচ্ছে বাক্যের মধ্যে থাকলেও আছে, না থাকলেও নয়। অর্থাৎ এরা বাক্যের মধ্যে না থাকলে বাক্যের অর্থ প্রকাশে কোনো সহযোগিতা মানে কোনো প্রয়োজন এদের নেই। অর্থাৎ এদের ছাড়াও বাক্য কী করতে পারে? অর্থ প্রকাশ করতে পারে। এবং এরা হচ্ছে একটা অতিরিক্ত হিসেবে বসবে, অতিরিক্ত হিসেবে বসবে। এবং আমরা এই যে আমাদের যে বাচ্চাদেরকে আমরা ডাকি, এই শোনো, ময়না, বাবু, টুটু, এই, ওগো, ও, আ, ইস, উফ, এই টাইপের যত কথা আমরা বলি সব হচ্ছে একটা আবেগ শব্দ। কি শব্দ? আবেগ শব্দ। আমি যদি আরে আরে ও ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, এই টাইপের আমরা হচ্ছে কোনো একটা বাক্য বলার আগে যখন আমরা ও, আ, ইস, উফ, ইস, তারপরে হচ্ছে উফ, কিংবা আমরা যখন বলি বাহ, সাবাস, এই টাইপের যখন আমরা কথা বলি, কিংবা যদি আমরা যখন আমরা বলি হ্যাঁ, যখন আমরা বলি না, আমরা যখন বলি ওরে, আমরা যদি বলি ওগো শুনছো, ওগো শুনছো, ওগো সোনা, ওগো বয়না, ওগো টুটু, ওগো পাখি, এই যেগুলো যখন আমরা বলি, এগুলো আমরা কেন বলি? আবেগ প্রকাশ করার জন্য। তাহলে এগুলো সব হচ্ছে আবেগ। আর প্রমিত ব্যাকরণে আবেগ, কিন্তু এই প্রচলিত ব্যাকরণে তার নাম হবে
অনন্য অব্যয়। তো সেইখানে এটা আবার 8 প্রকার, এটা নাম থেকে কিন্তু সব পারা যায়। নর্মালি আপনার এখানে বিশ্লেষণটা বা বিভাজনটা আসবে না, কিন্তু আপনারা যেহেতু পরীক্ষার বিষয় আছে আমি স্লাইডে দিয়ে দিয়েছি, যাদের প্রয়োজন তারা পড়বেন। প্রথমটা হচ্ছে বিস্ময়সূচক আবেগ, যদি কেউ যদি বিস্ময় বা প্রকাশ পায় যে আবেগ দ্বারা, যেমন আরে তুমি কখন এলি, এই যে আরে তুমি কখন এলি, এই কথা আরে না বলে আর আমি মুছে ফেলি, মনে করেন তুমি কখন এলে, তা আমরা বলতে পারতাম, কিন্তু না বলে প্রথমে কি বলছি আরে, তাহলে এই আরে আসলে কি ভাব দিয়েছে, মানে সে বিস্ময় হয়ে গেছে, অবাক হয়ে গেছে, তখন বললো কি বলছো, ও ফিরে আসছে, ধরুন কেউ একদিন মারা গেছে, অথবা কেউ একদিন বিদেশে গেছে, শোনা গেলো সে মারা গেছে, অথবা মাঝ সমুদ্রে তার কিছু একটা হয়েছে, অথবা যার যে কখনো ফিরে আসার কথা, বলে কি বলো ও ফিরে এসেছে, হাউ ইজ ইট পসিবল। তাহলে এই যে বলছেন এটা আসলে কি, আপনি বিস্মিত হয়ে গেছে। তাহলে ও আ ও এই টাইপের যত কিছু আছে জিনিস কিন্তু একেবারে সহজ। সাবাস, দারুণ খেলেছে ছেলেটা, তাহলে এই যে সাবাস কিন্তু অতিরিক্ত বিষয়, দারুণ খেলেছে ছেলেরা এইটুকু বললেই পারতাম, কিন্তু মনের ভাবটা প্রকাশ করতে গিয়ে, আবেগটা প্রকাশ করতে আমরা কি বলছি, সাবাস, বাহ চমৎকার গান গেয়েছে, তো শুধু এইটুকু বলতে পারতাম চমৎকার গান গেয়েছে তো, কিন্তু অতিরিক্ত হিসেবে কি বলছি, বা দিয়েছি, অতিরিক্ত সাবাস দিয়েছি, আর এগুলো সব কি দিয়েছি, অতিরিক্ত। তাহলে প্রশংসা সূচক আবেগ যখন বলছি সাবাস, নাম থেকে বোঝা যাচ্ছে যে প্রশংসা করা হবে। তারপরে হচ্ছে বিরক্তি সূচক, নাম থেকে বোঝা যাচ্ছে যে বিরক্ত হচ্ছে, দূর যাও এখান থেকে, এই যে বললাম যে দূর যাও এখান থেকে, আমরা দূর শালা বাক, কি যন্ত্রণা, এই কি যন্ত্রণা বললাম, কি জ্বালা যাও, তাহলে এই যে বললাম যে কি জ্বালা, ছি ছি ছি, বিরক্ত হলাম, ছি এমন তুমি, কি যন্ত্রণা, এরকম বললাম, বিরক্ত ভাব প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, ওকে। এবং আবেগ শব্দের মধ্যে আপনারা দেখবেন যে আবেগ অনেক ক্ষেত্রে কি থাকে, আবেগ মানে বিস্ময়সূচক চিহ্ন থাকে। তো বিস্ময়সূচক চিহ্ন যখন থাকে তখন তো এটা না বোঝার কিছু নেই, বিস্ময় চিহ্ন মানে 100% শিওর এটা একটা আবেগ শব্দ। কিন্তু কখনো কোনো বিস্ময়সূচক চিহ্ন না থেকে কি থাকতে পারে, কমা থাকতে পারে, যেমন দেখেন এগুলোর মধ্যে কী কমা আছে, কি জ্বালা, কমা থাকতে পারে। ওকে, ভয় এবং যন্ত্রণা, ভয় এবং যন্ত্রণা যে আবেগ দ্বারা ভয় এবং যন্ত্রণা বোঝায়, ভাব বোঝায় এরকম, দেখেন পায়ে বড্ড লেগেছে, তার মানে কি যন্ত্রণা, কি বিপদ, তার মানে কি সে কী বলছে, ভয় পাচ্ছে, উফ উফ কি জ্বালায় জ্বলছি, তার মানে সে কী পাচ্ছে, যন্ত্রণা ভোগ করছে। করুণাবাচক আছে, অর্থাৎ যে ধরনের আবেগ শব্দ দিয়ে আমরা করুণার ভাব প্রকাশ করি, হাই হাই এ আমার কি হলো, অথবা বললাম আহা মেয়েটির বাবা নেই, তাহলে কী ভাব প্রকাশ পাচ্ছে, করুণা। জিনিসগুলো একেবারে সহজ, জাস্ট আমি একটু করে দেখাচ্ছি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ সিদ্ধান্ত সূচক আবেগগুলো অনেক ইম্পর্টেন্ট। এই কাজ আমাকে দিও, মুরব্বি মুরব্বি, বলে না মুরব্বি মুরব্বি, তাহলে ওই যে মুরব্বি বলি এটা হচ্ছে একটা সিদ্ধান্ত সূচক আবেগ। সিদ্ধান্ত মুরব্বি বলি মানে কি, মুরব্বি না 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 না, মানে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, মুরব্বি 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 কেমন জানি বলে, সরি আমি পারি না, হয়তো এরকমভাবে যে বলে, তো মানে কি না না না, তাহলে একটা সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত দিয়েছে, যুক্তিটা মন্দ হচ্ছে না, না বেশ, এগুলো হচ্ছে একটা সিদ্ধান্ত, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, মুরব্বি মুরব্বি এগুলা সম্বোধন সূচক আবেগ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্বোধন সূচক ব্যাপারটা কি, আমাদের এটা যে আবেগ, এটা আমরা অনেক সময় আমরা ভুলে যাই, কারণ আমি বললাম হে বন্ধু চলো ফিরে যাই গ্রামে, ওগো সোনা চলো যাই এখানে, ওগো ময়না চলো আমরা ঘুরতে যাই, ওগো সোনা চলো কল্পনায় ও সেই বান্দরবন ঘুরে আসি, ওগো পাখি চলো এটা করি, মানে এই টাইপের যত মানে দুষ্ট মিষ্টি কথা আছে, প্রেমিক প্রেমিকা, বউ হাজব্যান্ড থেকে শুরু করে, টোনাটনি থেকে শুরু করে, নিব্বানিব্বি থেকে শুরু করে, আমরা যেসব একেবারে দুষ্ট মিষ্ট কথা আমরা যেগুলো বলি, ওগো বন্ধু, ওগো ওরে, ওগো সোনা, ওগো ময়না, ওগো টিয়া, ওগো বাবু, ওগো কুটুস, ওগো মুটুস, এই টাইপের যত কিছু কথা বলি সব কি হবে, সম্বোধন সূচক আবেগ। কারণ আপনি কিন্তু সুন্দর বন্ধ করতে, ওগো ময়না, ওগো সোনা, ওগো টিয়া, ওগো পাখি, ওগো টুটুন, ওগো মানে যেটাই বলেন আর কি, ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এই টাইপের সবচেয়ে সম্বোধন সূচক আবেগ, এইটাও ইম্পর্টেন্ট। লাস্টের ওয়ানটা হচ্ছে আলংকারিক আবেগ বলছে। আলংকারিক আবেগ কি বলছে, যে এটা হচ্ছে এই যে এই আলংকারিক আবেগটা, এটা মানে এটা ভালোই হয়নি, মানে এটা আবার খুব মানে না হলেও পারতো, এটা কিন্তু অন্যগুলোর মধ্যেই কিন্তু আছে। দূর পাগল তোকে তো কিছুই বলিনি, তো ওরা মনে করছে যে দূর পাগল তোকে তো কিছুই বলিনি, তাহলে এই দূর পাগলের মধ্যে কি, এটার মধ্যে কি বিষয় প্রকাশ পাচ্ছে,
না, এটা তো বিস্ময় না। আচ্ছা, দূর পাগল দ্বারা কি আমি প্রশংসা বোঝাচ্ছি? তাও না। বিরক্তি প্রকাশ পাচ্ছে, দূর পাগল তোর তো কিছুই বলছি না। এখানে বিরক্তি না, কিন্তু অন্যরকম একটা মায়া কাজ করছে এখানে। দূর পাগল তোর কিছু বলি না, বা একটা কাছের ঘনিষ্ঠতা বোঝাচ্ছে। এটার মধ্যে ভয় যন্ত্রণার ব্যাপারও নাই, করোনার ব্যাপারও নাই, তারপরে কি সিদ্ধান্তের ব্যাপার নয়, সম্বোধনের ব্যাপার নয়। তখন চিন্তা করলো যাচ্ছে তাহলে এইটাকে আমরা কোন আবেগের মধ্যে ফেলবো, যে দূর পাগল তোকে তো কিছুই বলছে না। তখন বলল যে যে আবেগ শব্দগুলোকে আপনি এইরকম যে আছে কি বলে, সাতটা আছে, একটার মধ্যে ফেলতে পারছেন না, তখন এগুলোকে আপনারা বলবেন যে আলংকারিক আবেগ, অর্থাৎ বাক্যটার অলংকার অর্থাৎ ভাবটা অন্যরকম করেছে। যেমন আমি যদি বলতাম তোকে তো কিছুই বলিনি, কিন্তু বললাম দূর পাগল তোকে তো কিছুই বলিনি, তার মানে হচ্ছে যে একটা স্নেহ, একটা মায়া, মমতা কিন্তু ওর প্রতি কাজ করছে, একটা ঘনিষ্ঠ ব্যাপার কাজ করছে। তা বললাম লোকে এমন হাসাতে পারে, মা গো মা, লোকে এমন হাসাতে পারে। তাহলে এই মাগমাটা একটা বাক্যের অতিরিক্ত এসে বসে এবং তার দ্বারা সংশয়, মাধুর্য, কোমলতা, অনুরোধ, মিনতি, এটা এই টাইপের ভাব প্রকাশ পায়। যদিও এগুলোকে অন্য অন্য জায়গায় চালিয়ে দেওয়া যেতে পারতো। কারণ এই যে মাগমা, এটার মধ্যে কিন্তু বিস্ময় আছে, এর মধ্যে বিস্ময় আছে, চাইলে এটা বিস্ময়যোগ আবেগের মধ্যে দেওয়া যেত। যা গেছে যাক, যা গেছে যাক, ওসব বিভাগ, এটা কিন্তু সিদ্ধান্তযোগ আবেগের মধ্যে পড়ে। মানে আমি বললাম না যে আলংকারিক আবেগটা চাইলেও কিন্তু বিভিন্ন জায়গায় এটা দেওয়া যেতে পারতো, এটা না দিলেও হতো। আর দূর পাগল তোকে তো কিছুই বলিনি, এটা একটা সম্বোধন সূচক আবেগের মধ্যে চলে যাচ্ছে। দূর পাগল, আমরা বলি দূর পাগল, এটাও সম্বোধন সূচক পাগলের মধ্যে চলে যায়, কিন্তু ওনারা দিয়েছে, করার কিছু নেই। এই হলো ব্যাপার। আবেগ শব্দ আমাদের চলে গেছে, আমাদের এখন রয়ে গেছে যোজক। আজকে আমরা 3টা জিনিস শেষ করবো, আগামী ক্লাসে আমাদের আরও 2টো জিনিস শুরু যাবে। একটা হচ্ছে, বা 3টা জিনিস, বিশেষণ তো পড়ায় নাই না, বিশেষণ পড়ায় নাই, ক্রিয়া পড়ায় নাই, ক্রিয়া বিশেষণ একবার সহজ, ক্রিয়া বিশেষণ 10 মিনিটের কাজ। ওকে, আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ, একটু দেরি হলেও, বা দেরি মানে দীর্ঘ হলেও। যোজক, যোজক বলছিলাম যে যোজক আসলে সমচ্চয়ী অব্যয়। কি অব্যয়? সমচ্চয়ী অব্যয়, মনে আছে? যোজক মানে হচ্ছে সমচ্চয়ী অব্যয়। তো সমচ্চয়ী অব্যয়ের মধ্যে আবার এমন ছিল যে সংযোজন, বিয়োজন, সংকোচন, সংযোজন, বিয়োজন, সংকোচন, এবং 3টা ব্যাপার ছিল সমচ্চয়ী অব্যয়ের মধ্যে। তো এইখানে সমচ্চয়ী অব্যয়ে তারা যেটা করেছে, যে এটাকে আবার 5টা ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে সাধারণ যোজক। সাধারণ যোজক কোনগুলোকে বলছে সেগুলো আমরা সাধারণ যোগ পরে বলবো, কারণ হচ্ছে যেগুলো বিভিন্ন কিছুর মধ্যে করা যায় না, মানে ফেলানো যায় না, সেগুলো সাধারণ যোজক। বৈকল্পিক যোজক, বোঝা যাচ্ছে যে বৈকল্পিক যোজক মানে দুইটার যে কোনো একটা। এই বৈকল্পিক যোজককে আগে বলা হতো, মানে ওই সমচ্চয় অব্যয়ের যে অংশটা, এটাকে বলা হতো সংযোজন, বিয়োজন, সংকোচন, এটাকে বলা হতো বিয়োজন বলা হতো আগে এটাকে। তাহলে বৈকল্পিক হচ্ছে বিকল্প থেকে বৈকল্পিক, অর্থাৎ একটা বিকল্প আর একটা যদি বোঝায়, একটা বিকল্প আরেকটা যখন বোঝায়, সেটাকে বলা হবে বৈকল্পিক যোজক। ঠিক আছে, ওকে। যেমন সাদা বা কালো, হয় সাদা অথবা কালা, হ্যাঁ, রনি অথবা জনীয়, দুইজনের যে কোনো একজন, হ্যাঁ। শিক্ষক হয় সাহিত্য, না হয় ব্যাকরণ পড়াবেন। তিনি হয় ট্রেনে, না হয় বাসে যাবেন। তাহলে হয় এবং না হয়, এগুলো হচ্ছে বৈকল্পিক যোজক। তো বৈকল্পিক যোজক দ্বারা গঠিত বাক্যটি সাধারণত যৌগিক বাক্য হয়। সাধারণত কী বাক্য হয়? সাধারণত যৌগিক বাক্য হয়, এটা মনে রাখতে হবে। বিরোধমূলক যোজক, ওই বিরোধমূলক যোজককে বলা হচ্ছে সংকোচন। কি বলা হচ্ছে? সংকোচন। আমরা দেখেছিলাম যে ছেলেটি ভালো কিন্তু গাঁজা খায়। তাহলে প্রথম বাক্য একটা পজিটিভ কথা বলবো, এই পজিটিভ কথাকে দ্বিতীয় বাক্য দ্বারা এটার একটা বিরোধ সৃষ্টি করব। বিরোধ মানে হচ্ছে নেগেটিভ কিছু বলবো, হ্যাঁ। তো ওকে, তো ছেলেটি ভালো কিন্তু গাঁজা খায়, এই কথাটা বলতেছিলাম, মানে সব আছে কিনা দেখলাম, গাঁজা খায়। তো আসলে এই যে প্রথমে একটা পজিটিভ কথা বললাম, পরে এটাকে আবার দ্বিতীয় বাক্যতে নেগেটিভ করে দিলাম। যেমন বললাম যে তোমাকে ইমেল করেছি কিন্তু পাইনি, উত্তর পাইনি, একটা নেগেটিভ কথা। তো প্রথমে একটা পজিটিভ কথা, তারপর হচ্ছে নেগেটিভ কথা। তো এটা একটা বিরোধমূলক ব্যাপার। তো আমরা এখন দেখব যে এই টাইপের কী আছে। ওই যে কোনো প্রথমে একটা পজিটিভ, তারপর একটা নেগেটিভ, মাঝখানে নর্মালি কিন্তু থাকে, কি থাকে?
নর্মালি কি থাকে, কিন্তু থাকে। আমরা বলি না এখানে কি কিন্তুটা দেখলাম, কিন্তু মানে একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তারপরটা আমরা চলে যাচ্ছি হচ্ছে কারণবাচক যোজক। যেহেতু কারণ, তাহলে মানে কোনো একটা ঘটনা ঘটছে এবং তার কারণ যখন ব্যাখ্যা করা হবে, যেমন জিনিসের দাম বেড়েছে যেহেতু পরিবহন ধর্মঘট, কলেজ বন্ধ আছে কারণ প্রতিমারি চলছে, যেহেতু পড়া শিখেছ সেহেতু তোমাকে ক্ষমা করা হলো। একটা কারণ বোঝানো হয়েছে। যেহেতু সেহেতুকে আমরা কিন্তু সাপেক্ষ যোজক নিতে পারবো। এটা আমরা সাপেক্ষ যোজক, আমরা এটা মুছে ফেলি, এটা বইয়ে এরকম ছিল, এটাকে আমরা সাপেক্ষ যোজকে নিতে পারবো। কোথায়? সাপেক্ষ যোজকে, আচ্ছা আমরা এইটুকু আমরা সাপেক্ষ যোজকে নিয়ে নিই, নইলে আমাদের প্যাস লাগবে। হ্যাঁ, এটুকু মুছে ফেলে আমি ইয়াতে মুছে ফেলবো, সমস্যায় এটা সাপেক্ষ যোজকে যাবে। ওকে, তো তাহলে এটাও মুছে ফেলি। হ্যাঁ, ওকে। আর এই কারণবাচক যেসব যোজক আছে এগুলো নর্মালি জটিল বাক্য হয়। তুমি অপরাধী অতএব শাস্তি পেতে হবে, যদিও এটা যৌগিক। না, এইটি শুধু জটিল বাক্য, সরি এইখানে লিখছিলাম তো এইটা শুধু জটিল বাক্য, আর এইটা তো অবশ্য যৌগিক বাক্য, এটাও যৌগিক বাক্য, এটাও যৌগিক বাক্য, এটাও যৌগিক বাক্য, শুধু এই একটাই কি ছিল জটিল বাক্য। আর এটা কিন্তু বইয়ে এইভাবেই ছিল, আমি এখানে কেটে দেবো, বইয়ে ওরা সম্ভবত ভুল করেছে। ওকে, আমরা বিশেষ কারণবাচক যোজক দ্বারা গঠিত শব্দটি সাধারণত কি হয়? যৌগিক বাক্য হয়। তারপর আমরা চলে যাচ্ছি সাপেক্ষ যোজক। সাপেক্ষ শব্দের অর্থ কি? সাপেক্ষ শব্দের অর্থ হচ্ছে নির্ভরশীল। সাপেক্ষ শব্দের অর্থ হচ্ছে নির্ভরশীল। আমরা কিন্তু এটা কিন্তু এর মধ্যে দেখেছিলাম, কি বলে, আমরা যখন বলো এটাকে সর্বনাম পড়াই তখন আমরা দেখেছিলাম সাপেক্ষ সর্বনাম। দুটার পার্থক্য আমি এখন দেখাবো। সাপেক্ষ মানে হচ্ছে নির্ভরশীল বা শর্ত, একটা আরেকটা শর্তের অধীনে থাকবে, একটা আরেকটা শর্তের অধীনে থাকবে, এরকম যদি বোঝায় আমরা তাকে বলছি সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক হচ্ছে কি, যে যত তত, যিনি তিনি, হ্যাঁ, যখন তখন, যেখানে সেখানে, যদিও তবু, যদিও তাহলে, যদিও তথাপি, তারপরে হচ্ছে যদিও সেজন্য, যদিও তাহলে, এই টাইপের যত কিছু আছে সব হবে কি সাপেক্ষ যোজক, একটা একটার উপর নির্ভরশীল। ইংলিশে যদি আমরা বলি সেটা নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নট, এগুলা। তাহলে এই যে যদিও, যদি, তবে, যদি, তবে, যখন, তখন, যেমন, তেমন, যত, তত, যথা, তথা। তো এই সাপেক্ষ যোজক দ্বারা যে শব্দগুলো গঠিত হয়, যে বাক্যগুলো গঠিত হয়, এগুলো একটা কি বাক্য হয়? জটিল বাক্য হয়। আর এইগুলোর বাইরে যেগুলো থাকে এগুলো সাধারণ যোজক। সাধারণ যোজক বা সাধারণ যোজককে আমরা আসলে ইও বলতে পারি যে সংযোগ বাচক। কি বাচক? ওই যে সংযোজন, বিয়োজন, সংকোচন ছিল না, আমরা ওই যে সমুচ্চয় অব্যয় আমরা একটা পড়েছিলাম সংযোজন। কি পড়েছিলাম? সংযোজন। দেখেন এখানে ম্যাক্সিমাম হচ্ছে সংযোজন। সংযোজন কি? সুখ দুঃখ একসঙ্গে আসে না, নিপা ও দীপা একই কলেজে পড়ে, তার চিন্তা ও কর্মে সঙ্গতি রয়েছে। এখন আপনার কাছে এটা মনে হতে পারে যে এটা অবশ্য আমার সুখ ও দুঃখ একসঙ্গে আসে, মানে কি সুখ আসে দুঃখ আসে, তাহলে এই দুটাকে আমরা কি বলছি? সুখ ও দুঃখ একসঙ্গে আসে। এখন আমরা একটু দেখবো হচ্ছে যে সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজকের মধ্যে পার্থক্য। মনে রাখতে হবে, ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে যদি বসে তাহলে সেটা হবে সাপেক্ষ সর্বনাম, আর ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে যদি না বসে তাহলে সেখানে হবে সাপেক্ষ যোজক। জাস্ট খালি এই কথাটা মনে রাখতে হবে, ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে। কিসের নাম? ব্যক্তি এবং বস্তুর। যেমন যিনি, তিনি, তাহলে যে যিনি এবং তিনি, এখানে কি দুইটা ওয়ার্ড থাকলেও কিন্তু আসলে সর্বনাম কিন্তু একটা, মনে রাখতে হবে। এখানে যিনি একটা সর্বনাম, তিনি একটা সর্বনাম, এরকম না, আসলে একটা। যা এবং তা, এখানে দুইটা ওয়ার্ড থাকলেও আসলে সর্বনাম কয়টা? একটা। যে এবং সে, এটা কিন্তু একটা জোড়া, একটা কি একটা জোড়া, দুইটা মিলে কয়টা? একটা। যে আগে আসবে সে, এটা হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে। আর এগুলো হচ্ছে ব্যক্তি বস্তু ছাড়া, অর্থাৎ বিশেষ করে টাইম বা সময়, প্লেস, এই টাইপের কিছু বোঝায়। যেমন যদি যৌতুকের প্রশ্ন উঠিত হয়েছে, যদি, তবে, যখন, তখন, যথা, তথা। তাহলে এই যদি তবে দ্বারা কিন্তু ব্যক্তি বোঝায় না, বস্তু বোঝায় না। যখন তখন দ্বারা কিন্তু টাইম বোঝায়। যথাযথ দ্বারা কিন্তু ব্যক্তি বোঝায় না। তাহলে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসলে সেটা সাপেক্ষ সর্বনাম, আর হচ্ছে ব্যক্তি বস্তু ছাড়া বাকি যা আছে সবই সাপেক্ষ যোজক। আর মনে রাখতে হবে এখানে যদি এবং তবে, এখানে দুইটা শব্দ থাকলে আসলে যোজক কয়টা? একটা। দুইটা মিলে হচ্ছে একটা যোজক, ঠিক আছে। যেমন আমরা পড়বো হচ্ছে যৌগিক ক্রিয়া।
ক্রিয়া দুইটা থাকবে কিন্তু আসলে ক্রিয়া কয়টা? একটা, একটা কাজ বোঝাবে। তাহলে যথা এবং তথা কিন্তু দুইটা মিলে কিন্তু একটা, যখন এবং তখন আসলে দুইটা মিলে কয়টা? একটা। মনে থাকবে? ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী আগামী ক্লাসে আমরা আসলে 40 মিনিটের ক্লাস ছিল। আগামী ক্লাসে আমরা এটা একদম শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের এটার উপর ক্লাস কয়টা ছিল? এটার উপর ক্লাস ছিল আমাদের আসলে, দেখি কয়টা ক্লাস ছিল। আজকে তো 11 তারিখ, তাই না? 11 আজকে এটার উপর আমাদের আবার আরেকটা ক্লাস আছে, অর্থাৎ 15 তারিখ। তাহলে 15 তারিখে এই সব বাকি যে কটা আছে সে কটা শেষ করে আপনাদের একবারে স্লাইড দিব, একবারে স্লাইডটা দিব। কারণ একটা স্লাইডের মধ্যে সব তো খণ্ড খণ্ড করলে আপনারা হয়তো খুঁজে পাবেন না যে কোনটার মধ্যে কী আছে কোনটার। এর জন্য এই সমজাতীয় জিনিসগুলো একটা স্লাইডে দেব। আগামী ক্লাসে একটা স্লাইডে দিব। আশা করছি আপনারা তো, যেহেতু আপনাদের উপস্থিতি কম থাকলে আমার আসলে পড়াইতে মানে আগ্রহ কম কাজ করে, একটু জোর করে পড়ে আর কি। তা আপনাদের উপস্থিতি যে আরেকটু ভালো হয় আমার জন্য সুবিধা হতো আর কি। এটা আপনি যখন শিক্ষক হবেন তখন আপনি বুঝতে পারবেন। মেনলি হচ্ছে আপনারা ক্লাসগুলো করেন কিন্তু লাইভ করেন না আর কি, পরে করেন। তা পরে না করে একটু লাইভ করার চেষ্টা করলে আমার জন্য ভালো হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন যে কোন জায়গাটা আপনারা বুঝতে পারছেন না। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? মিনহাজ স্যারের ইংরেজি ক্লাস বাংলাবিদ পেজ থেকে সরাসরি হচ্ছে। এটা 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ব্যাচ, পেইড ব্যাচ। কয়েকটা ক্লাস, 8টা ক্লাস ফ্রি আছে। তার মধ্যে 2টা ক্লাস বাংলা ফ্রি, 2টা ইংরেজি, 2টা গণিত, 2টা হচ্ছে ইংরেজি কী বলে সাধারণ জ্ঞান। তো মিনহাজ স্যারের ক্লাস আপনাদের কেমন লাগে, গণিত ক্লাস কেমন লাগে, কিংবা মেহেদি রায়হান স্যারের সাধারণ জ্ঞান কেমন লাগে, কিংবা রিয়াজ স্যারের গণিত ক্লাস কেমন লাগে আমাকে জানাবেন, হ্যাঁ। কারণ ওনাদেরকে আমি বাছাই করেছি, আমি ওনাদেরকে একসাথে করেছি, সেজন্য আমাকে জানাবেন আপনাদের, হ্যাঁ। বইটা আসবে ইনশাল্লাহ। দেখি বই নিয়ে বসবো, আগামীকাল বসবো, আর একটু কাজ আছে করে দিয়ে দেবো। টাইম পাই না আসলে, এত ব্যস্ততা সব কিছু মিলে। দোয়া করবেন, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। এই যে সামনে শুক্রবার আসতেছে, শনিবার, এর আগিয়ে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।